বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্লাইড শেয়ার করি এবং লেকচার স্লাইড দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার, দেখা যায়। ওকে, ঠিক আছে। আজকে খুব একটা বড় বেশি লেখাপড়ার চাপ হবে না। গতকালকে আমরা যা পড়েছিলাম সেইটাই আমরা রিপিট করব, আইডিয়াটাকে আরেকটু পোক্ত করার জন্য। হ্যাঁ, আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন গতকালকেই আলোচনা করেছি। যে 1000 ছেলে মেয়ে, যে 1000 স্টুডেন্ট, তাদেরকে পপুলেশন ভেবে আবার তাদের ভেতর থেকে স্যাম্পলিং করে ছোট ছোট গ্রুপে ভাগ করে তাদের ডিস্ট্রিবিউশন দেখেছি। সো দ্যাট ইজ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এবং সেটার চরিত্র আমরা বুঝে গিয়েছি যে যদি এরকম করে স্যাম্পলিং করি তাহলে মিন ইজ ইকুয়াল টু দ্য পপুলেশন মিন, এন্ড দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নট ইকুয়াল, ইট ইজ লেস দেন দ্য পপুলেশন মিন, and the calculation of this less is sigma by root n, or if it is a sample characteristics then s by root n. আমরা এইভাবেই কাজ করার চেষ্টা করছি। এখানে এটাও গতকালকে আলোচনা হয়েছে, খালি এখানে মাথায় রাখতে হবে দুই ধরনের এস্টিমেট আমরা করি। একটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট, একটা ইন্টারভাল এস্টিমেট। পয়েন্ট এস্টিমেট কোনটা? আমি প্রথমেই যে কাজটা করলাম, এই যে 1000 ছেলে মেয়ের আমি উচ্চতা নিলাম, উচ্চতা নেবার পরে এই 1000 ছেলে মেয়ের উচ্চতাটাকে আমি যখন লিখে দিচ্ছি, এবং এটাই আমার শুরু, আমার এই পপুলেশনকে বোঝবার জন্য এটাই আমার কাজ, অথবা এটাই বাংলাদেশের প্রথম কেউ একটা এরকম করে কাজ করলো, বাংলাদেশের আর কোনো ডেটা নেই, তাহলে এইটাই হবে আমার পয়েন্ট, এই পয়েন্ট থেকেই আমার শুরু। সো এটাকে আমরা বলবো পয়েন্ট এস্টিমেট। তোমাদের পরীক্ষায় হয়তো এরকম প্রশ্ন আসতে পারে যে আমরা 1000 ছেলে মেয়ের কোন উচ্চতা অথবা ওজন অথবা কোন এলাকার লোকদের ব্লাড প্রেশার মেপে আসলাম এবং আমরা পেলাম ব্লাড প্রেশার, গড় ব্লাড প্রেশার করে আমরা পেলাম গড়ে এত। হোয়াট ইজ দ্য পয়েন্ট এস্টিমেট? তোমাদেরকে বলতে হবে যে দ্য পয়েন্ট এস্টিমেট হলো যে বাংলাদেশের লোকদের গড় ব্লাড প্রেশার যেটা আমরা পেয়েছি ওইটাই, দ্যাট ইজ দ্য পয়েন্ট এস্টিমেট, নাথিং এলস। সুতরাং পয়েন্ট এস্টিমেট হলো যেখান থেকে আমরা যেটা শুরু করছি, আমাদের কাছে আর কোনো ইনফরমেশন নাই, যে তথ্যটা আছে সেটাই আমার পয়েন্ট এস্টিমেট। এরপরে হলো ইন্টারভাল এস্টিমেট। ইন্টারভাল এস্টিমেটটা কোনটা? যে আমরা প্রথমে পয়েন্ট এস্টিমেট করার পরে ওর সাথে আমরা স্যাম্পলিং যে এরর বা স্ট্যান্ডার্ড এরর, এই যে পরিমাণ এরর হচ্ছে, যেটাকে আমরা শিখলাম যে স্ট্যান্ডার্ড এররটা কি, এটা কিছুই না, এটা আরেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্পেশাল টাইপ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা পপুলেশন স্যাম্পলিং মিন থেকে আমরা পাচ্ছি, যেটা পপুলেশন মিনের চেয়ে একটু ছোট এবং যার মাধ্যমে আমরা পপুলেশনকে বা পপুলেশনের মিনকে বুঝতে পারি, খুঁজতে পারি। এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড এরর। এবং এই মিনের সাথে স্ট্যান্ডার্ড এরর যোগ করে আমরা দুটো পয়েন্ট পাই, এবং এই দুটো পয়েন্টের ভেতরেই আমরা বলি যে মিন ঘোরাঘুরি করবে অথবা প্রপোর্শন ঘোরাঘুরি করবে, কারণ সবকিছু তো আমরা মিন দিয়ে করি না। আমরা মিন দিয়ে প্রথমে আইডিয়া পেলাম, কিন্তু মিনের পরেও আমরা এখান থেকে আরো দূরে যাব, আজকে আমরা ওইটুকু অংশ শিখব, এবং এইটাকে বলছি আমরা ইন্টারভাল এস্টিমেট। তাহলে গতকালকে যা পড়েছি সেটাই জাস্ট রিপিট হচ্ছে। হ্যাঁ, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি? আমরা বিভিন্ন জায়গা থেকে একটা পপুলেশনের স্যাম্পল নিচ্ছি এবং স্যাম্পলটাকে নেয়ার পরে আমরা এই স্যাম্পলটাকে সাজাচ্ছি। সাজালে এই স্যাম্পলের যে মিন আসবে, এই প্রত্যেকটা স্যাম্পলের যে মিন আসবে, এই মিনের ডিস্ট্রিবিউশনটাই হলো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তাহলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, আমরা প্রত্যেকটার যে মিন হবে এই ডিস্ট্রিবিউশনটাই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, আলাদা আলাদা করে। এবং এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের একটা চরিত্র আছে, আমরা গতকালকে শিখেছি কি চরিত্রটা, যে এই মিনের যদি মিন করি তাহলে সেই মিনটা কোথায় যাবে? কার সমান হবে? পপুলেশনের মিনের সমান হবে। আমরা স্পেসিফিক একদম রাইট সঠিক শব্দটা শিখতে চেষ্টা করব, পপুলেশন মিনের সমান হবে। ওকে,
তাহলে এইটা একটা চরিত্র যে স্যাম্পল মিন অফ দ্য স্যাম্পল মিনস, যেটা নতুন মিন করলাম সেটা ইকুয়াল টু দ্য পপুলেশন মিন। আরো একটা চরিত্র শিখেছি যে এটার আমি যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেমন হবে? পপুলেশনের থেকে ছোট হবে। ভেরি গুড, ছোট হবে। পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে ছোট হবে। ছোট হবে, কতটুকু ছোট হবে? সিগমা বাই রুট n। ভেরি গুড, সিগমা বাই রুট n। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য স্যাম্পল মিন এইটা ইকুয়াল টু দ্য standard deviation of the population, equal to the population standard deviation divided by the square root of the sample size, divided by the square root of the sample size. আর এই যে একটা নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আমরা একটা নতুন নাম দিয়েছি। কি নাম দিলাম? স্ট্যান্ডার্ড এরর। কিন্তু আরেকটু সুন্দর করে বলতে গেলে স্ট্যান্ডার্ড এরর ভেরি মাচ কারেক্ট অ্যান্সার। এই স্ট্যান্ডার্ড এররটা পেলাম কোত্থেকে? এই যে বিভিন্ন মিন থেকে, তাই না? বিভিন্ন মিন, এই যে 10 জনের যে মিন পেয়েছিলাম সেই মিনের অঙ্ক থেকে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই জন্য এটার একটু সুন্দর নাম হলো স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন। যে মিন থেকে আমি স্ট্যান্ডার্ড এরর পেয়েছি, অনেকগুলো মিনকে আমি অঙ্ক কষে স্ট্যান্ডার্ড এরর পেয়েছি। সো এটার স্পেশাল নাম হলো স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিনস। এগুলো হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের লেখাপড়া, যারা পারমুটেশন কম্বিনেশন করেছো। এইটা আমরা কেন শিখবো? কারণটা হচ্ছে এই পারমুটেশন কম্বিনেশনও আমরা অনেক রিপিট করি। তাহলে যেখানেই রিপিটেশন আছে সেখানেই প্রবাবিলিটি, আবার যেখানেই রিপিটেশন আছে সেখানে আবার আমরা স্যাম্পলও নিতে পারি। সেখান থেকে অনেকগুলো রিপিট থেকে অল্প কিছু রিপিট নিলাম, তাহলে স্যাম্পলও নিতে পারি। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনও শিখতে পারছি, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনও শিখতে পারছি, এবং আমরা বোঝার চেষ্টা করব যে এই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করে পপুলেশনের একটা চরিত্র বা পপুলেশনের একটা ডিস্ট্রিবিউশন বোঝার চেষ্টা করছি, এটা কেমন দেখায়। এই জন্য এই পারমুটেশন আর কম্বিনেশনটা শুধুমাত্র ফর্মুলা শেখা এবং ফর্মুলা থেকে একটা উদাহরণ নিয়ে দেখা। আমরা জানি যে পারমুটেশনের ফর্মুলা কি? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে যদি n হয় 8 আর হয় 8, বলা হচ্ছে কি যে 8টা সিডি কয় ভাবে সাজানো যেতে পারে। তাহলে এইটা 8p8, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 40,000 রকমের বা 40,320 রকমের উপায়ে সাজানো যেতে পারে। ওকে, বলা হচ্ছে যে আমি 8টা সিডি থেকে 4টা সিডি নিয়ে ক্যালকুলেট করব। তাহলে 8টা সিডির 8টাই বিভিন্ন ভাবে সাজালে কত বেশি? 8টা থেকে 4টা নিয়ে যদি সাজাই তাহলে এখানে আসছে 1680। খুব সহজ হিসাব। এখানে আরো একটা এখন আমরা দেখব কি, যেটাকে বলছি আমরা কম্বিনেশন। কম্বিনেশন কি? যে একই জিনিস যদি রিপিট হয় তাহলে আমরা একটা নেব, একবার নেব, বারবার নেব না একই জিনিস। আমরা যদি বলি এ আর বি, এটাকে কতভাবে সাজানো যায়? এ বি বি এ, এই কতভাবে সাজানো যায় এইটা হচ্ছে পারমুটেশন, এ বি বি এ। কিন্তু এটা আসলে কম্বিনেশন কি? এ আর বি এর কম্বিনেশন। তাহলে দুটো একই, কম্বিনেশন একটাই, পারমুটেশন দুই। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখলাম যে ফর্মুলাটা কি, যে ফ্যাক্টোরিয়াল n এখানে ভাগ করতে হবে আবার এক্সট্রা একটা ফ্যাক্টোরিয়াল r দিয়ে, টাইমস ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা কমে আসছে। এখানে আমরা ছোট্ট একটু উদাহরণ দেখতে চাচ্ছি। আমরা বলছি এ বি সি ডি, এই 4টা হলো আমার পপুলেশনের এলিমেন্ট। এখান থেকে আমি দুটো নেব, আমি কোনো রিপ্লেস করব না, ওভাবেই রেখে দেব। তাহলে সাজানো হতে পারে কত রকম? টোটাল সাজানো হচ্ছে এ বি এ সি এ ডি ইত্যাদি 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 ইত্যাদি। আলটিমেটলি এইখানে হচ্ছে প্রায় 12 রকমের সাজানো হচ্ছে। 4 ফ্যাক্টোরিয়াল 4 আর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 আমি যদি এখান থেকে নেই তাহলে আমি 12 রকম ভাবে এটাকে সাজাতে পারি। কিন্তু আমি যদি একই প্রশ্ন বলি যে এটাকে কম্বিনেশন কি করে সাজাবো, তাহলে কিছু কিছু জিনিস কমন আসবে, যে যেমন এ বি বি এ সি সি এ, এইগুলো কম্বিনেশন, তখন এটা কমে আসবে।
এখানে একটা প্রশ্ন হতে পারে উইথ রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট, এটার মানেটা কি? অনেকে এটাকে আরো একটু বাড়িয়েছেন ক্যালকুলেশন করে। উইথ রিপ্লেসমেন্ট যদি আমি বলি তাহলে এখানে আরো 4টা যোগ হবে, 12-র জায়গায় 16 হবে। কেমন? সেটা হলো যে আমি বলছি যে র্যান্ডমলি উঠাবো, তো র্যান্ডমলি একই জিনিস তো দুবার উঠতে পারে লটারি করে। আমরা যেটা বলেছিলাম ওই লটারি থেকে বাদ দেব। সায়েন্টিস্টরা বলেন আমি যদি বাদ না দেই তাহলে কেমন হয়? তাহলে কি হতে পারে? এ এ যোগ হবে, বি বি যোগ হবে, সি সি যোগ হবে, ডি ডি যোগ হবে। এখানে যে 12টা আছে 12টার সাথে এই 4টা যোগ হয়ে যাবে কি 16টা। অতএব মাথায় রাখতে হবে, প্রশ্ন হয়তো থাকতে পারে উইথ রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট। এইখানে যেমন আমরা বলছি যে আমরা ছোট্ট একটা প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করব। আমাদের পপুলেশনে 4 জন আছে, একজনের নাম হলো 5, একজনের নাম 10, একজনের নাম 15, একজনের নাম 20। তাহলে এই 4টা পপুলেশন আছে, এই 4টা পপুলেশনের থেকে আমরা নেব কয়টা? 2 স্লিপস আর র্যান্ডমলি সিলেক্টেড, এবং এটা বলা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। তাহলে উইথ রিপ্লেসমেন্ট হলে আমাদেরকে মাথায় রাখতে হবে 5 5 আসতে পারে, 10 10 আসতে পারে, 15 15 আসতে পারে, 20 20 আসতে পারে। তাহলে দুটো করে নেব। 4টা আছে, 4টার থেকে আমরা দুটো করে সাজাবো। তাহলে প্রথমে আমরা বলি 5 10 15 20, এই 4টার মিন কত? মানে পপুলেশন মিন কত? এনিবডি? 12.5 12.5। তাহলে এটার মিন হচ্ছে 12.5। এটা মাথায় রাখতে হবে কারণ এটা পপুলেশনের মিন। এখান থেকে আমরা কি করব? We will take 2 at a time and with replacement, and we want to see the distribution of those samples of 2 out of the population of 4. Okay, তাহলে আমরা জানতে পারলাম যে mean is 12.5. Now, if we take this 5, 10, 15, 20 and take 2 at a time with replacement, it can be like this. Probability histogram, তাহলে প্রত্যেকেরই সমান 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 probability আমি যদি 5 10 15 20 কে ভাগ করি। বাট আমি যখন বলছি যে আমি দুটো করে নেব তখন কি হবে? তখন it will be like this. 5 5 5 10 5 15 5 20, 10 5 10 10 10 15 10 20, 15 5 15 10 15 15 15 20, 25 20 10 20 15 20 20. Now আমরা প্রত্যেকটার মিন করলাম। What is the mean of 5 5? আমরা পেলাম এটা 5. What is the meaning of 5 10? আমরা পেলাম 7.5. So এরকম করে আমরা প্রত্যেকটার মিন করলাম। Now tell me, how many times the mean 5 has come? দুইবার। মিন One, sir, একবার। one একবার এসেছে। How many times the mean 7.5 has come? দুইবার। How many times the mean 10 has come? দুইবার। 13 বার। How many times the mean 15 has come? 13 বার। 3 বার। Oh না, আরেকটা তো গেছে। How many times 12.5 has come? 4 বার। 4 বার। তাহলে আমরা দেখলাম 5 it came once, 7.5 came twice, 10 came thrice, and 12.5 came 4 times. Okay, then 15 how many times? 3 times. 3. 17.5 2 times. and 20 Once. once. এখন একটু মাথায় আমরা কল্পনা করি, আমরা যদি এটাকে এখন ডিস্ট্রিবিউশন অনুযায়ী সাজাই কেমন হয়? স্যার 1 টাইম 2 টাইম 3 টাইম মিডলে স্যার মিন হলো 4 টাইম, তারপরে আবার 3 to 1।
এটাকে যদি আমি এখন একটা গ্রাফের মতো করে বানাই কেমন জানি লাগবে দেখতে? Pear shaped like. বেল শেপড কার্ভ, ভেরি গুড, একটা হিস্টোগ্রামের মতো দেখতে লাগবে। এবং এখানে টোটাল 16টা আউটকাম, টোটাল 16টা আউটকামের মধ্যে এখন আমি যদি বলি যে কে কতবার আসছে, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। 1 এসছে 5 এসছে 1 time out of 16, so the probability percentage is this: 7.5 2 times out of 16, 3 times out of 16, 4 times out of 16, again in this way. So 1 2 3 4, again 3 2 1. Now if we put this into a graph, what should this graph look like? It will be like this. Now looking at the graph, what is the mean? 12.5. 12.5. What was the mean of the population? 12.5. 12.5. So আমরা একটা ছোট্ট অঙ্ক এবং খুবই ছোট্ট একটা পপুলেশন, খুবই ছোট পপুলেশনের সাইজ is only 4 and we take 2, আরো ছোট নিয়েছি out of that 4. সুতরাং এটাই গতকালকে বলছিলাম যে আমরা হাজারবার লাখবার যতবার সায়েন্টিস্টরা চেষ্টা করেছেন তারা এভাবেই পেয়েছেন। When we do the sampling, the mean of the sample means every time corresponds with the population mean. Okay, so this is a very important learning. So now the scientist came up with this central limit theorem. গতকালকে কেউ একজন মনে হয় কথা বলছিলে, প্রশ্ন করছিলে যে 30 বা 30 এর কম হলে n-1। 30 is a very important number, and scientists have calculated that if the number recedes from 30 to less, then the information loss is really very huge. আমরা যখন বলেছিলাম, উদাহরণ দিয়েছিলাম আমরা কিসের, 5টা আপেলের ইনফরমেশন দিয়ে আমরা দেখেছি একজনের কোনো রকমেরই ফ্রিডম অফ চয়েস নাই, তাহলে একজনের ডিগ্রিজ অফ ফ্রিডম আমি বলছি একজনের নাই। But what is the percentage in terms of percentage? Ten? 20, yes, it is a 20%. যদি সেটা 4 জন হতো, কতজন হতো তাহলে কত পার্সেন্ট লস? So 25%. তাহলে 1 লাফে 20 থেকে 5% এদিক ওদিক হয়ে যাচ্ছে। যদি 6 জন থাকতো 17% ধরে নিলাম, 16.7, তাহলে 17%, তাহলে অনেক কিন্তু, তাই না? 17 থেকে 20 there is a 3% gap, 20 থেকে 25 5% gap। তার মানে যত স্যাম্পল সাইজ কম হচ্ছে আমার ইনফরমেশন লুজ হচ্ছে তত বেশি। এবং এইটা সায়েন্টিস্টরা বিভিন্ন ভাবে প্রবাবিলিটির ক্যালকুলেশন করে দেখেছেন যে 30 থেকে নিচে যখনই আমরা নামতে থাকি, তোমরা এই n-1 দিয়ে ভাগ করে দেখবে কত পার্সেন্ট লস হচ্ছে। তোমরা দেখবে যে লসের গ্যাপটা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে, খুব দ্রুত লাফ দিয়ে বড় হচ্ছে। আর 30 এর উপরে যদি থাকে স্যাম্পল সাইজ, তাহলে দেখা যায় যে এই যে ইনফরমেশন লস হচ্ছে, ডিগ্রিজ অফ ফ্রিডমটা যে কমে আসছে, এইটার পার্সেন্টেজ পয়েন্ট হচ্ছে গ্র্যাজুয়ালি এমনই কমতে থাকে যে পপুলেশনের কাছাকাছি সে রিপোর্ট দেয়। খুব একটা তফাৎ হয় না, খুবই সামান্য, খুবই সামান্য। আর যত বেশি মানে স্যাম্পল সাইজ বাড়তে থাকে তত বেশি এটা ইনফরমেশন দেয় অলমোস্ট নিয়ার টু দ্য পপুলেশন। সো এই জন্যে ওনারা বলছেন ইফ the sample size is equal to or more than 30, then whatever the population is, whatever the population, তার মানে পপুলেশনের ডিস্ট্রিবিউশন কেমন কেমন হতে পারে, whatever যেহেতু বলা হচ্ছে, এনি টাইপ অফ ডিস্ট্রিবিউশন। কিছু ডিস্ট্রিবিউশনের নাম তাহলে আমরা উদাহরণ হিসেবে বলি। কোন ধরনের ডিস্ট্রিবিউশন? উদাহরণ, ডিফারেন্ট টাইপ অফ ডিস্ট্রিবিউশনের নাম। এটা প্রথম দিনের পড়া, আমরা প্রথম দিন শিখেছি। Anyone try? প্রথমে আমরা
শিখেছি কোন ধরনের ডিস্ট্রিবিউশন, একটা ডেটা ডিস্ট্রিবিউট হলে কেমন হতে পারে? Normal distribution. নরমাল ডিস্ট্রিবিউশন, ভেরি গুড, নরমাল ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা বলছি গaussian ডিস্ট্রিবিউশন, গaussian ডিস্ট্রিবিউশন অর নরমাল ডিস্ট্রিবিউশন। এছাড়া আর অন্যান্য কি হতে পারে? Positive skewness, negative skewness. পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন, তার মানে স্কিউড ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, স্কিউড ডিস্ট্রিবিউশন, কখনো কখনো ডিস্ট্রিবিউশন বাঁকা তেরা বিভিন্ন ভাবে বাইমোডাল, দুইটা মোড হয়ে যেতে পারে। এগুলো আমরা তোমাদেরকে যে এক্সট্রা স্লাইড দিয়েছি লেখাপড়া করার জন্য, ওখানে তোমরা কিন্তু পাবে। তাহলে বলা হচ্ছে যে কোনো ডিস্ট্রিবিউশনে হোক না কেন, পপুলেশন বাঁকা তেরা যাই হোক না কেন, if I take sampling, if I take samples from them and those sampling distribution will be or will turn to normal distribution. এই যে এরকম বাঁকা তারা যাই নিক না কেন, এরকম জায়গা থেকে আমি যদি স্যাম্পলিং করি, the sample mean will follow a normal distribution. আচ্ছা, এটাতে গেল একটা। আমার পপুলেশন নিজে যদি নরমাল হয় তাহলে কি হবে? সেখান থেকে যদি স্যাম্পলিং করি, সেটাও নরমাল হবে। ভেরি গুড, কারণ যখনই স্যাম্পলিং করছি সে বাঁকা তারাকে নরমাল করে দিচ্ছে, আর নরমালটা তো নরমাল থাকবেই। ওকে, সুতরাং এটা মাথায় রাখতে হবে। If the population itself is normally distributed with the mean of mu and standard deviation of sigma, the sampling distribution will follow a normal distribution every time for any sample size of n. তাহলে central limit by sampling আমরা যখন করছি, মনে রাখতে হবে in either case the sampling distribution of the sample means, আমি এই স্লাইডটা রিপিট করেছি এই জন্য যাতে করে আমাদের মনে রাখতে সহজ হয়। দুটো জিনিস, তাহলে এইটা আমাদেরকে একটা দিল যে mean will be equal to population mean and distribution or standard deviation will be equal to sample means divided by root n, population standard deviation divided by root n, এবং এটার একটা স্পেশাল নাম দিয়েছি স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিনস। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিনস এর সংজ্ঞাটাও আমরা শিখে গেলাম। এখন কোয়েশ্চেন, must the sample size be 30 or large for the populations that are normally distributed? What is your answer? Must not. না স্যার, No, very No, good. sir. Thank you very much. No, কারণ পপুলেশন যদি নরমাল হয় তাকে তো নরমালি এনে দেবে, তাই না? আমরা তো অলরেডি দেখেছি। সুতরাং নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের এই 30 এর এই ফর্মুলাটাকে ধরার কথা না। আমরা 30 নিয়ে চিন্তা করি যদি পপুলেশনটা এদিক ওদিক হয়, সেই কারণে সবসময় আমি তো জানি না পপুলেশনটা কেমন হবে। দ্যাট ইজ দ্য রিজন দ্য সায়েন্টিস্ট আর আস্কিং ফর taking or collecting the data that should be more than 30. Okay, otherwise if the population distribution is normal, we don't need to worry. In that case, only one person can give rise to a normal information or normal distribution value. Okay, all right. তাহলে সেন্ট্রাল লিমিটটা আমরা অনেক কিছুই গতকালকে পড়েছি, একটু বোঝার চেষ্টা করেছি। এখন মুখে কেমন করে বলবো এই আর্টিকুলেশনটা আমরা একটু শিখি। আমরা বলতে পারি স্যাম্পলিং মিন প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন উইল কভার 68% অফ দ্য মিনস। বলতে পারি? ইয়েস স্যার। ওকে, আমরা একই ভাবে বলতে পারি স্যাম্পলিং মিন প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন or স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন, to be precise 1.96 standard error of the mean will cover 95% of the means. এবং একই ভাবে আমরা এটাও বলতে পারি স্যাম্পলিং মিন কমনলি মুখে বলি 3 standard deviation, but to be precise 2.58 standard error of the means will cover 99% of the means. Now এই যে আমরা এইভাবে লিখলাম, এই কথাটাকে একটু ঘুরিয়ে অন্যভাবে বলতে পারি কিনা? Can we really tell like this way? That in 68% of the cases, the mean will lie, the population mean will lie from this to this value. That means between standard error of 1 and -1 and +1 from the mean. Yes, বলতে sir. পারি না? Okay. Yes, sir.
গুড, তাহলে একই ভাবে আমরা এটাও বলতে পারি 95% of the cases the mean will lie between these and these value, and এটাও বলতে পারি 99% of the cases the mean will lie from this and this value. এই যে আমি ঘুরিয়ে কথা বলতে পারলাম যে এরকম করেই পাবো, এরকম করেই পাবো, এবং আমরা জানি পাবো, কারণটা কি আমরা অলরেডি জানি যে স্ট্যান্ডার্ড এররটা সাইজে ছোট, সুতরাং এর ভেতরেই থাকবে, এর বাইরে যাবে না, এর ভেতরেই ঘোরাঘুরি করবে। So because we know that, এবং we can express our articulation in this way, and this expression in statistics is termed confidence interval, because I am really confident that it will happen, and I'm talking about the intervals of two spaces, 2 points, that yes, mean will lie between these and these value, say 95% of the times, or 68% of the times, or 99% of the times, or even we can now divide into so many standard deviations and স্যার প্রত্যেক ক্ষেত্রে স্যাম্পলিং মিন প্লাস মাইনাস 1 লেখা আছে নিচে স্যার। thank you very much. It shouldn't be. Thank you very much. Okay. And this expression is known as confidence interval. তাহলে এখন আসি কনফিডেন্স ইন্টারভ্যালটা কি? কনফিডেন্স ইন্টারভ্যাল এটা হচ্ছে it's an interval or a range of values within which we feel with some confidence about the probable location of the population parameter. In this case, population mean. Common levels used by the analysts are 90%, 95%, 98%, 99%. Commonly, আমরা যখন অঙ্ক করতে দেব আমরা হয়তো বলবো যে 90% করো, 95% করো, এবং এইটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং জেনে নেওয়া যে কত স্ট্যান্ডার্ড এরর দিয়ে গুণ করলে কত পার্সেন্ট কভার হবে। মোস্ট কমনলি ইউজড কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভাল, এটা মোস্ট কমনলি ইউজড। ফর্মুলাটা কি আমরা অলরেডি দেখেছি, মিন প্লাস মাইনাস 1.96 standard error. What is standard error? S by root n or sigma by root n. Okay, আর এখানে x bar এর জায়গায় অনেক সময় মিউ বসবে if it is a population parameter. আমরা কমনলি স্যাম্পল দিয়ে কাজ করি এইজন্য x bar. For proportion, প্রপোর্শনটা কি যে আমরা সব সময় তো মিন দিয়ে কাজ করি না, আমরা এমনও তো হতে পারে যে আজকে হাসপাতালে কতজনের ডায়রিয়া, তাহলে টোটাল আমরা তখন পার্সেন্টেজে আনি যে 100 জন যদি লোক আসে তার কতজনের হলো, হয়তোবা আজকে রোগী এসছে 500 জন বা 1000 জন বা 5000 জন, এরকম, তার মধ্যে ডায়রিয়া কতজন, তাহলে ওখানে আর মিন না, ওখানে অনলি পার্সেন্টেজ। অতএব এই পার্সেন্টেজের ব্যবহারটা তখন সেইখানে এই অঙ্কটা কেমন করে করতে হবে যে p plus minus 1.96 times root over p into 1 minus p divided by root n. তার মানে কি প্রপোর্শন, আমি যে প্রপোর্শনে কাজ করব যেটা অলরেডি পেয়েছি, এবং আমি যদি দেখতে চাই যে আজকে বরিশালের যতগুলো ক্লিনিকে অথবা যতগুলো উপজেলা হেলথ কমপ্লেক্সে বা যতগুলো টোটাল হাসপাতাল আছে সবগুলো হাসপাতালে সম্ভাব্য কত পার্সেন্ট করে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে, আমি কনফিডেন্স নিয়ে বলতে চাই। প্রথম ডেটা আমি নিয়েছি বরিশাল মেডিকেল কলেজ থেকে, হাসপাতাল থেকে। প্রথম ডেটাতে সে ফর এক্সাম্পল আমার ডায়রিয়ার পার্সেন্টেজ এসছে 10%, তাহলে p equals to 0.1, তার মানে 10% the prevalence, plus minus 1.96, that is the two standard deviation এর জন্য ভ্যালুটা যে কত পার্সেন্ট কভার করবে, 95% কভার করবে, টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না বলে 95% কভারেজের ভ্যালু, টাইমস কি, টাইমস হচ্ছে এরপরে স্ট্যান্ডার্ড এরর। মনে রাখতে হবে সব সময় প্রথমটা মিন, তারপরে হচ্ছে কি আমার কনফিডেন্স লেভেলের ভ্যালু, তারপরেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। মিন, কনফিডেন্স লেভেলের ভ্যালু, স্ট্যান্ডার্ড এরর, এইভাবেই আমরা গুণ করছি, গুণ করে আমরা হিসাব বের করে তখন কথা বলবো, এবং আমরা দুটো পার্সেন্টেজ পাবো। যদি 10% হয় আমি এমন হতে পারে লোয়েস্ট ভ্যালু হতে পারে 8, হাইয়েস্ট ভ্যালু হতে পারে 12,
যদি 0.2 হয় স্ট্যান্ডার্ড এররটা বা 0.1 স্ট্যান্ডার্ড এরর, আমি 2 স্ট্যান্ডার্ড এরর করে আমি বললাম যে হ্যাঁ আমি 95% গ্যারান্টি দিয়ে বা কনফিডেন্সের সাথে বলতে পারি যে আজকে যদি বরিশালের সবগুলো হাসপাতালে পরীক্ষা চালানো হয় তাহলে অন অ্যান এভারেজ ডায়রিয়ার পার্সেন্টেজ আমি 8 থেকে 12% পাবো। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি যে মানে যদি আমি 100টা হাসপাতালে নিরীক্ষা চালাই তাহলে 100টার 95টা হাসপাতালেই ডায়রিয়ার পার্সেন্টেজ 8% থেকে 12%-এর মধ্যে ঘোরাঘুরি করবে। আর বাদ বাকি 5টা হাসপাতাল হয়তো এর চেয়ে বেশি হয়ে যেতে পারে অথবা এর চেয়ে কম হয়ে যেতে পারে, 8-এর থেকে নিচেও নেমে যেতে পারে, 12 থেকে উপরেও আসতে পারে। ওই 5টার ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। 100টা হাসপাতালে যদি আমি পরীক্ষা নিরীক্ষা চালাই তাহলে তার 95টা হাসপাতালেই আমি ডায়রিয়ার প্রকোপ আমি দেখতে পাবো 8 থেকে 12%। এইটা হচ্ছে এক্সপ্রেশন। বোঝা গেল এক্সপ্রেশনটা? or any question? Is there any question or you understood it? আবার বলেন। আরেকবার ওকে আমি আবার বলছি। প্রপোর্শনটা কখন করি? কোনটা? প্রপোর্শন। প্রপোর্শন। হ্যাঁ, এই প্রপোর্শনটা মানে হচ্ছে যে আমরা সবকিছু মানে মিন দিয়ে করতে পারি না। মিন হাইট, মিন ওয়েট, মিন ব্লাড সুগার, মিন কোলেস্টেরল, ঠিক আছে, কিন্তু আমার হাসপাতালে যখন একটা রোগী ডায়রিয়া নিয়ে আসে কোনো তো মিন ডায়রিয়া হয় না, পার্সেন্টেজ ডায়রিয়া। কারণ কিছু লোক ডায়রিয়া নিয়ে এসছে, কিছু লোক প্রেশার নিয়ে এসছে, কিছু লোক হাঁপানি নিয়ে এসছে, তারপরে কিছু লোক এমআই নিয়ে এসছে, কিছু লোক হয়তোবা লেবার পেইন নিয়ে এসছে ডেলিভারি করানোর জন্য, আর কিছু বাচ্চা এসছে। তাহলে এই সবগুলোর থেকে ডায়রিয়া একটা পার্সেন্টেজ গ্রহণ করেছে। তাহলে এই পার্সেন্টেজ যেহেতু আছে যে কিছু কিছু কেসে আমরা পার্সেন্টেজেরও কনফিডেন্স ইন্টারভ্যাল হয়। তাহলে পার্সেন্টেজের কনফিডেন্স ইন্টারভ্যাল করার জন্য আমাদের কি করতে হবে? দেয়ার ইজ এ স্পেসিফিক ফর্মুলা। আমরা এটার ডিটেইলে যাইনি, আমরা মিন থেকে যেরকম করে বুঝেছি প্রপোর্শনেরও আমরা ওরকম করে অঙ্ক করে পুরোটা বোঝাতে হতো। But we don't want to waste your time. We already gave you the understanding, the basic understanding of a sampling distribution. The similar way, if we do the sampling distribution of a proportion, then we will find this percentage or this formula. What? Proportion plus minus 95% confidence value, then times the standard error. So P, say for example, if I take a 10% of diarrhea percentage today in Sher-e-Bangla Medical College Hospital, and I want to make a confidence level of 95% that if I check other hospitals, আমি যদি অন্যান্য হাসপাতালেও আজকে খোঁজ করি তাহলে আমার কনফিডেন্স কি বলছে যে সেই সমস্ত হাসপাতালেও কি এই 10%ই হবে না 10%-এর বেশি কম বেশি হবে, কত কম বেশি হবে? Then my calculation tells me that probably যদি এমন হয় আমার অঙ্ক করে যে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড এরর এসছে 0.1%, তাহলে আমি বলবো যে 1% যদি হয়, স্ট্যান্ডার্ড এরর যদি 0.1 হয় তাহলে 2 স্ট্যান্ডার্ড এরর মানে হলো 0.2, মানে 95% কভার করবে। তাহলে 2 স্ট্যান্ডার্ড 0.2 দিয়ে কে যোগ বিয়োগ করব, তাহলে 10% এর থেকে 0.2 যোগ হবে, 0.2 বিয়োগ হবে, তাহলে 8 থেকে 12। আমি বলতে পারবো যে I am 95% confident that if I repeat this search over and over again, if I repeat this search over and over again, যদি আমি এই পরীক্ষাটা বারবার করি তাহলে প্রতি 100 বারে, তার মানে আমি যদি আজকে 100টা হাসপাতাল ঘুরি, 100টা হাসপাতালে আমার এই এক্সপেরিমেন্টটা চালাই যে কতজন ডায়রিয়া এসছে এই ক্যালকুলেশনটা চালাই, then I can tell for 95% with 95% surety or with 95% confidence that the proportion of diarrhea will vary from 8% to 12%. I'm 95% confident that if this test or experiment or survey is repeated over and over again, then in 95% of the cases, 95% of the repetitions,
the prevalence or the proportion or the percentage of diarrhea will vary from 8 to 12%. এবার বোঝা গেল? Yes, sir. Hmm. Thank you. আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যদি রিপিট করি প্রতি 100 বারের 95 বার এইরকমই পাবো। ভুল করে যেন আমরা না বলি আমি এখান থেকে যে এখানে পাবো it is 95%. No, it is 95%, তখন কিন্তু অন্য ক্যালকুলেশন হয়ে গেল, কমপ্লিটলি ভুল। আমাদেরকে বলতে হবে we can tell with a 95% surety that if this condition is repeated over and over again, then 95 out of 100 repetitions will contain the value from this to this. Okay? Sir, Yes. sampling replacement or sampling রিপ্লেসমেন্টের ব্যাপারটা হচ্ছে যে একই জিনিস যদি আমি বারবার করি, আমাদেরকে তাহলে তো ওখানে চলে যেতে হবে, তখনই জিজ্ঞেস করতে আচ্ছা এখানে দেখো আমি যদি নর্মাল পারমুটেশন করতাম, পারমুটেশনে এই যে 5 5 আসতো না। পারমুটেশন হচ্ছে যে এই অঙ্কগুলোকে 5 10 15 20 আমি কতভাবে সাজাতে পারি এবং দুইটা দুইটা করে নিয়ে, তাহলে একটা হলো 5 10 5 15 5 20, 5 5 কে কিন্তু আমি কোনোদিন সাজাতে পারবো না, কারণ 5 তো একটাই। কিন্তু আমি উইথ রিপ্লেসমেন্ট যখন বলছি, উইথ রিপ্লেসমেন্টের মানে হচ্ছে যে আমি এখানে একটা ক্যালকুলেশন করতে চাই একই অঙ্ক একই জিনিসকে আমি যদি দুবার করে সাজাই, কারণ আমি কি করছি, আমি দুবার তুলছি, তাহলে দুবার যখন আমি পিক করছি, দুবার পিক করতে গিয়ে আমি যদি সিনসিয়ারলি আমার নিউট্রাল পজিশন বজায় রাখি, আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর যে শর্ত বজায় রাখি, তাহলে সেই শর্ত অনুযায়ী 5 কে আবার ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে 5 আরেকবার আসতে পারে। উইথ রিপ্লেসমেন্ট মানে যে আমি 5 10 15 20 এ লটারি তুললাম, 5 উঠলো, দ্বিতীয়বার যখন লটারি করবো 5টাকে ফিরিয়ে দেবো, যে ফিরিয়ে দিলাম উইথ রিপ্লেসমেন্ট। ফিরিয়ে দেওয়াটা হচ্ছে রিপ্লেসমেন্ট করে আমি, তার মানে কি দুইবারই 5 আসলে আমি এটাকেও গুনবো। আর পারমুটেশনে আমি কখনো সেটা গুনি না, পারমুটেশনে আমি শুধু সাজাচ্ছি 5 10 5 15 5 20, আবার উল্টো 10 5 10 15 10 20 এভাবে। ওকে, আর without replacement উইদাউট রিপ্লেসমেন্ট হচ্ছে যে 5 5 10 10 15 15 20 20 এই চারটা আসবে না, তাহলে 12টা হবে। ওকে, আচ্ছা ওকে, কনফিডেন্স ইন্টারভ্যাল টু এস্টিমেট মিউ বলা হচ্ছে যে আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়ে মিউ কে এস্টিমেট করতে পারি। মাথায় রাখতে হবে সব সময়, বলা হচ্ছে যে of the all possible x bar values along the horizontal axis, গতকালকে আমরা দেখেছি তাই না? সুতরাং ব্যাখ্যাটা এরকম যে of the all possible x bar values along the horizontal axis of the 95% of them should be within a z-score of 1.96 from the mean. এটা হচ্ছে আমি z-score দিয়ে যদি বলি যে z-score এ 1.96 যখন আমি পয়েন্টে বসাবো মাইনাস এবং প্লাস 95% এরিয়া কভার হয়ে যাবে, এটা হচ্ছে অন্য একটা ভাবে কথা বলা। এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়েছে, বলা হচ্ছে যে একটা বিজনেস অ্যানালিস্ট সেলুলার ফোনের কোম্পানিতে সে 85টা বিলের স্যাম্পল দেখেছে রিসেন্ট মান্থে, এবং সে দেখলো যে লোকজন গড়পড়তায় 153 মিনিট কথা বলে, এবং সে মনে করছে এটাকেই আমি পপুলেশন মিন ধরে নেব। তাহলে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে সে ওটাকে যদি ধরে নেয় ওটাই হলো পয়েন্ট এস্টিমেট। এখন অতীতের ইতিহাস ঘেঁটে সে দেখলো যে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 46 মিনিট। বলা হচ্ছে যে 95% কনফিডেন্স যদি আমি স্টেট করতে যাই তাহলে কি করতে হবে, অঙ্কটা করো দেখি একজন। 153 মিনিট হচ্ছে পপুলেশনের মিন, 46 মিনিট হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি 95% plus কনফিডেন্স minus 92 plus minus 92
প্লাস মাইনাস 92 কেন কিভাবে আসলো? স্যার 95% কভার করলে হচ্ছে 2 এসডি লাগবে। বলো অঙ্কটা প্লাস ভেঙে মাইনাস 2 এসডি, প্লাস ভেঙে মাইনাস বলো। 2 এসডি। হুম, তারপরে এই তো মিন ভ্যালু থেকে প্লাস মাইনাস 2 এসডি। তো করো। 46 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা 2 গুণ করলে হচ্ছে 92। আচ্ছা, এনি আদার? Any other? সবাইকে এটা বলছি নাকি অন্য কিছু বলতে চাই? স্যার 153 দিয়ে করতে হবে। কত দিয়ে? 153 গড় তারপরে স্যার প্লাস মাইনাস প্লাস ওইখানে মাইনাস 1.96 into 1.96 divided by root 196 তারপরে 46 by root over 85. 46 by So root 85. root 85. That is the correct answer. আমি যদি সরাসরি 46 দিয়ে দিই তাহলে তো এটা পপুলেশনের ভ্যালু চলে গেল। তখন আর আমি ক্যালকুলেশন। হ্যাঁ, তখন আমি আর কখনোই কনফিডেন্স দিয়ে বলতে পারবো না এটা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কিন্তু আমাকে করতে হবে স্ট্যান্ডার্ড এরর দিয়ে। তাহলে 46 ডিভাইডেড বাই রুট 85, এইটা হলো স্ট্যান্ডার্ড এররের ফর্মুলা। সুতরাং আমরা যদি করি তাহলে 46 ডিভাইডেড বাই রুট 85, তখন আমি পেলাম 9.78 মিনিট। আমি বলতে পারি যে 153 থেকে 9.78 মিনিট বাদ দিলাম বা 10 মিনিট বাদ দিলে 142 না 43, আর এখানে বাইরে যাবে আরো 53 থেকে আরো 10 দিলে 163। এই তাহলে 43 থেকে 63, এই যে 43.22 থেকে 62.78, 95% কনফিডেন্স নিয়ে সেই কোম্পানিটা বলতে পারে যে we are 95% confidence that the average length of the call for the population will lie between 143 and 162 minutes. সে কনফিডেন্স নিয়ে বলতে পারে যে এইরকম ভাবে যদি আমি প্রতি মাসের বিল নেই, এরকম 100 মাসের বিল নিলে অথবা বিভিন্ন কোম্পানির বিলগুলো যোগ করে 100টা বিল বের করলে তার মধ্যে 95টা বিলের ভ্যালুই আমি পাবো 143 থেকে 162-র মধ্যে। 5টা বিলের আমি হয়তো এরকম নাও পেতে পারি, কম বেশি হয়েও যেতে পারে, কারণ আমার কনফিডেন্স আছে 95-তে, 100তে তো কনফিডেন্স নাই। তাহলে 95টা কোম্পানির রিডিংটা এরকম হবে। বোঝা গেল? জি স্যার। জি স্যার। এখন ইন্টারপ্রেট কেমন করে করব? আমি যেভাবে বললাম মাথায় রাখতে হবে, I am 95% confident that the average length of a call for the population mu lies between এত থেকে এত minutes, অথবা if I repeatedly obtain samples of size 85, then 95% of the resulting confidence interval would contain the mu and 5% will not. Question যদি দেওয়া হয় যে যদি আমি কেউ জিজ্ঞেস করে যে এই কনফিডেন্স ইন্টারভ্যালই কি মিউ কন্টেইন করে, আমাকে কিন্তু অ্যান্সার বলতে হবে আই ডোন্ট নো। আমি এইটুকু বলতে পারি যে 95% ক্ষেত্রে এর থেকে এর মধ্যে থাকবে, কিন্তু যদি আমাকে ডাইরেক্টলি একজন জিজ্ঞেস করে যে এর মধ্যে কি মিউ থাকবে, তাহলে কিন্তু আমার প্রশ্নের উত্তর হবে যে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ 5% ক্ষেত্রে তো নাও থাকতে পারে। সুতরাং অনেক সময় মিসলিডিং কোশ্চেন দেওয়া হয় যে ডাজ দিস কনফিডেন্স ইন্টারভ্যাল কন্টেইন দ্য মিউ, আমাকে বলতে হবে যে আই ডোন্ট নো। All I can say that from this to this value 95% of the time আমি মিন পাবো, 5% of the time আমি পাবো না। ওকে, অলরাইট। আরো কেউ উন্নত ভাষায় বলতে চাইলে এই নিচের কথাতেও বলা যায় I am 95% confidence that my estimate of mu, that is
53 minutes is within 9.78 minutes of the actual value of mu. এবং 9.7 minutes টা কি? এটা হচ্ছে margin of error or the standard error. This mu is within that value of actual mu. Okay? এবং আমরা যদি এইভাবে কথা বলি যে the probability that the mu lies between 143 point something and 162 point something is 95%, this is completely wrong. The probability যে এইটা এবং এইটা is probability is 95%, no, completely wrong. Okay, মাথায় রাখতে হবে। এইখানে আমি কখনোই এই probability শব্দটা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারবো না একটা কনফিডেন্স ইন্টারভ্যালের জায়গায়। ওকে, আমরা একটু আগে বলেছিলাম যে পপুলেশনের প্রপোর্শন নির্ণয় করতে হবে এবং পপুলেশনের প্রপোর্শনের অনেকগুলো উদাহরণ আছে, তাই না? এই যে আমরা যেমন বিভিন্ন বাইরের উদাহরণ দিয়েছি, আবার মেডিকেলের দিয়েছি। What proportion of the population are coming to the hospital with myocardial infarction? Okay, so we have already learned about this. The formula is P or P hat এরপরে plus minus 1.96 times P into 1 minus P divided by N, and this P into 1 minus P divided by N will be under the root. Okay, all right, আমরা রিক্যাপ করলাম ফর্মুলাটা। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। Study of 87 randomly selected companies with a telemarketing operation revealed that 39% of the sample companies has used telemarketing to assist them in order processing. Using this information, how could a researcher estimate the population proportion of telemarketing companies that use their telemarketing operation to assist them in order processing? সে পেয়েছে একটা কোম্পানির, সে ওভারঅল পপুলেশনে জানতে চায়। আমরা ধরে নিলাম তার কনফিডেন্স লেভেলটা 95% রেখেই সে জানতে চায়। এখন তাহলে অঙ্কটা করে একটু বলো তো কি হবে? স্যার এটা হ্যাঁ বলো। স্যার পি এর ভ্যালু তো স্যার 0.39, ভেরি গুড। প্লাস মাইনাস 1.96 স্যার রুট ওভার, আবার পি এর ভ্যালু হচ্ছে স্যার 0.39 ব্র্যাকেট 1 minus 0.39 divided by 87. Right, that should be the correct answer. So আমাদের এই ভ্যালুটা p into 1 minus p দিয়ে আমরা করলাম, করে আমরা দুটো ভ্যালু পেলাম, তাই না? তাহলে একটা হচ্ছে গিয়ে এই 0.39 থেকে বিয়োগ হবে আর যোগ হবে, যোগ হয়ে আসলে কত? 0.29 আর 0.49। তাহলে আমরা তখন বলতে পারবো যে we can talk with confidence that the population value will lie from 29 to 0.49, তার মানে 29% থেকে 49% এ তারা যাবে। এবং আমরা বলতে পারি we are 95% confident that the population proportion of telemarketing firms তারা যেটা ইউজ করছে এইটা লাই করবে somewhere between 0.29 and 0.49. ওকে, এখানে আরো বিভিন্ন রকম কিছু দু একটা উদাহরণ দেয়া আছে, তোমরা নিজেরা এই উদাহরণগুলো নিজেরা অঙ্ক করে সলভ করবে। এখানে দেখো বলা হচ্ছে কি 90% কনফিডেন্ট, তাহলে 95% কনফিডেন্টের জন্য কতটুকু জি ভ্যালু লাগে, আমার কনফিডেন্স লেভেলের ভ্যালু লাগে, এটা তাহলে তোমাদেরকে শিখতে হবে। পরীক্ষার হলে কিন্তু এরকম কিছু কিছু ভ্যালু জাস্ট একটু মুখস্থ রাখতে হবে। 95 যেহেতু সবসময় দেওয়া হয় কমনলি, 95 এর ভ্যালু আমাদের সবারই মুখস্থ থাকে। কত জানি 95 এর ভ্যালু? Sir, 1.96. ভেরি গুড, 1.96। তাহলে 90% এর ভ্যালু একটু কম হবে। হ্যাঁ, 90%, 95% আর 99% শিখলেই হলো, এটাই আমাদের মাথায় লাগে। ওকে, 95% জন্য 1.64, এখানে আরেকটু বেশি দেখিয়েছে 1.645, কমনলি 1.64 দিয়েই করে। সো এই যে যখনই আমার কনফিডেন্সটা আমি কমিয়ে দেব তখন দেখবে যে ইন্টারভ্যালটা বড় হয়ে গেছে। হ্যাঁ, সরি, ইন্টারভ্যালটা ছোট হয়েছে, যে আমার তো কনফিডেন্স কম, সুতরাং আসতেও পারে। ওকে, যদি দুটো প্রপোর্শন আসে, এইটা শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য দিয়ে রেখেছি।
এটা তোমাদের সিলেবাসের বাইরের অঙ্ক বা বাইরের অংশ, পরীক্ষার হলে এটা থাকবে না, এটা এক্সট্রা তোমাদেরকে দিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এইটুকু খালি মাথায় রাখো। 95% confidence intervals are used to quantify certainty about the parameters of interest, can be constructed for any parameter of interest. The general formulas আমাদেরকে দেখানো হয়ে গিয়েছে, যেটা সেন্ট্রাল লিমিট থিওরেমস এর উপরে ভিত্তি করে আমরা কমনলি 95% চুজ করি, বাট এর বাইরেও যে কোনোটা নেওয়া যেতে পারে। And CIs are often preferable. এইটাও অ্যাডভান্স লেভেলের p values, এটাই লেভেলের পড়া না, সুতরাং বাট মাথায় রাখো যেহেতু এটা সম্পর্কযুক্ত, ভবিষ্যতে দেখবে যে এটা কাজে লাগছে এই পয়েন্টটা। ওকে, তাহলে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স কি করলাম, আচ্ছা আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স এখানেই আমরা শেষ করছি। এখন টোটাল বায়োস্ট্যাটিস্টিক্সে আমরা হয়তোবা একটা দিন আমরা একটা রিপিটেশনস ক্লাস করব। পুরোটা যা আমরা লেখাপড়া করেছি পুরোটাই একটু একটা রিপিট করার চেষ্টা করব। এর আগে রিপিট করার আগে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। স্যার আমাদের কিছু মক প্রশ্ন দরকার ছিল। হ্যাঁ, আমি সেগুলো দেব। আমি তৈরি করা প্রায় শেষ পর্যায়ে, এখনো পুরো কমপ্লিট হয়নি, কারণ আমার প্রশ্ন হচ্ছে সবসময় নতুন নতুন তৈরি হয়। এই তোমাদের সাথে কথা বলতে বলতেও কিছু নতুন প্রশ্ন মাথায় এসছে, ওগুলো আমি আবার অ্যাড করব। আমি আসলে কখনোই ওই গতানুগতিক প্রশ্নের মধ্যে থাকি না, তো এটা আমার জন্য একটা প্রবলেম। তা আমার এভরি টাইম আই জাস্ট মেক কোয়েশ্চেনস, সো এভরি টাইম আমার প্রশ্ন পরিবর্তন হতে থাকে। তো আমি সেগুলো করে তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন, লেখাপড়া সংক্রান্ত কোনো প্রশ্ন, is there any question that you do not understand, or if you feel that there is some confusions that I should try to make it clear to you? Any question? স্যার কনফিডেন্স ইন্টারভাল আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% কেন ধরা হয়? আচ্ছা, 99 থেকে because দেখো, if we take, for example, if we take one standard deviation, the coverage is 68% only, but from 1 to 2, you see, from 68 to 95, so it's a huge coverage. But then from 2 to 3, 95 to 99, only 4%. That's why the scientist is an arbitrary scientific agreement within the researchers or within the mathematicians that okay, we will go for 95% confidence because it covers 95% of the populations. And this arrangement or this understanding has been made universal, that all the scientists in the world, they have agreed upon, okay, because this is a very good coverage of 95%. If we find some value below this, we can regard this as a lower value, or in medical terms, we tell hypo. And if it is above that 95% value, we can tell that this is hyper. This is how the normal phenomenon looks like. And from the z-score, we already talked about it, that x minus x bar divided by that standard deviation. Yesterday we have learned about it, the standard normal deviate. That z-score usually normalizes everything. So when we normalize the data, then we can understand that how the data flows or how the data is distributed normally in a normal population. And from that understanding, again, they have got the idea that if we take 95% confidence, we can cover or we can get the normal values most of the times. That is the reason they have decided for 95% confidence. Got my point? Yes, sir. Thank you, sir. Most welcome. Yes, now I want to have the responses from our students from Palestine. How many are you now in the class? Samir, still he couldn't, I see his audio is not still working. I don't know whether
Okay. Who else is in the class? Sir, Asad is there. Asad. So Asad, can you respond to me? Or any other? Asad, can you please talk to me? I just want your opinion or understanding. Because yes, I want your participation, Asad. Your roll number is 222. Okay. Yes. Shukri also here. Shukri. Shukri. Okay, Shukri. Can you please Yes, sir. respond? Yes. So did you understand the lecture today? Sir, I'm catching up as much as I can, but not exactly, not completely. Not exactly. Which part? Can you tell me which part you could not understand pretty well, so that I can try to help? Can you tell me which part you did not? Mainly the calculation, the equations. I didn't study quite well before, Mhm. but I will revise it again, sir. Okay, inshallah. You are living in Bangladesh right now, or are you in Palestine? Now, sir, now I'm at home. You're at home. Okay, in Palestine. All right. Yes, And all right, because this is my fault. I beg apology from all of you. I didn't really check my audience beforehand, but yesterday I came to know that you are studying here, and I'm trying my best to cover up. You can do one thing if you feel that it is still hard for you to understand. So I heard that you are 6 in numbers. So you 6 can Yes, sir. talk to each other and decide for a time. I can give you special lecture on this team. I mean, I will try to repeat Inshallah. what inshallah. So if, Much appreciated. Inshallah, sir. okay, but in that case, you have to do something for me. Yes, sir. Yeah. So you have to give me some time after my class and ساعدني علمني لغة العربية فصحى. فهمت? Yes, sir. Okay. Thank you very much. Inshallah. 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 بإذن الله. ধন্যবাদ, sir. All right. So I really am trying to learn, but I'm not really good at it. So especially, I guess now I can follow if I read, but when there is a conversation, it's not easy to follow. Okay, so I guess from the next time you will talk to each other and you will contact me and just knock me asking for a time. I will give special lectures, inshallah. And for the others, I'm preparing some mock questions. I have already made up some mock questions. I'm preparing something new, and inshallah, I will distribute it to you so that you can have a good understanding of all those questions. But just give me a time, because yeah, question making is not easy. I have to see it, I have to think, and then I have to make a problem, and then I have to write it down. So it takes a little bit of time. Inshallah, I will send the mock questions to you beforehand. Maybe just give me 1 or 2 days, inshallah. And by this time, what is the, someone please take the screenshot of the attendance so that I can have the record. Please take this
screenshot of the attendance. Okay. Now tell me, when can you sit for the repetition class? Because I want to repeat these lectures. So far we have covered. I want to finish it in one lecture. Just a recap. So we will not go into detail, just some portions if there is any misunderstanding. So I will just try to make those things clear to you. কবে আমরা বসতে পারি? When can we sit? স্যার আমরা একদিন সময় চাচ্ছি স্যার, আমরা একদিন যদি পুরাটা এ পর্যন্ত যা লেকচার এসেছে স্যার সব যদি পড়তে পারি তাহলে আমাদের স্যার কোন জায়গায় এগুলো আমরা বুঝতে পারি না এগুলো স্যার ফাইন্ড আউট করে স্যার হচ্ছে পরশু যদি একটা ক্লাস নিতেন স্যার হচ্ছে তাহলে ভালো ওকে, আচ্ছা আজকে হচ্ছে রবিবার তাই না? ইয়েস স্যার। কালকে সোম, পরশুদিন মঙ্গল। কোনো সমস্যা নাই, মঙ্গলবারেও নেওয়া যাবে, বুধবারেও নেওয়া যাবে, তোমরা যেভাবে চাও সেভাবেই হবে। আমি দুদিনও গ্যাপ দিতে রাজি আছি, আমার 2 দিন গ্যাপ দিলে কোনো সমস্যা নাই। ওকে, আমরা ইনশাআল্লাহ মক টেস্টের কোশ্চেন দেওয়ার পরও একদিন বসলে ভালো হতো, তাহলে কোশ্চেন গুলো আমরা যেগুলো বুঝতে পারবো না সেগুলো হচ্ছে কিভাবে করতে হবে তো ওটা হচ্ছে বোঝা যেত। নো প্রবলেম, তাহলে এভাবে প্ল্যান করি যে আমরা পুরো ক্লাস যতটুকু হয়ে গিয়েছে সেই পুরো ক্লাসটা রিপিট করার জন্য একদিন বসবো, তারপরে বাই দিস টাইম আই উইল ফিনিশ দ্য কোয়েশ্চেনস, আমি তোমাদেরকে দিয়ে দেব এবং তোমরা সেগুলো আমাকে অ্যান্সার করে ফেরত দেবে। অ্যান্সার করে ফেরত দেওয়ার পরে তোমাদের যেখানে যেখানে বুঝতে সমস্যা হচ্ছে বা যেখানে যেখানে যারা অ্যান্সার করতে পারোনি সেই সমস্ত অ্যান্সার গুলো আমরা চেষ্টা করব আরেকটা ক্লাসে উত্তর বুঝে নেবার, সেটা হবে, কোনো সমস্যা নেই, আমি সেটাও অ্যালাউ করব। আর মাথায় রাখো যে তোমাদেরকে উত্তরটা পাঠাতে হবে ওয়ার্ড ফাইলে করেই, হ্যাঁ, ওয়ার্ড ফাইলে লিখে আমাকে আমার মেইলে পাঠাবে। আমার ইমেল তোমাদের গ্রুপে আমি দিয়ে দেব, আমি দিয়েছি কি অলরেডি ইমেলটা? স্যার আমার কাছে আছে। আচ্ছা, যদি থাকে তাহলে তো ভালো, গ্রুপে একটু জাস্ট দিয়ে দিও অথবা আমি দিয়ে দেব। আমাকে ইমেল করে দিলে আমি তোমাদেরকে ওয়ার্ড ফাইলে প্রশ্ন পাঠাবো, তোমরা ওয়ার্ড ফাইলেই উত্তরটা লিখে অঙ্ক করে উত্তরটা লিখে পাঠাবে। অথবা তোমরা যদি অন্যভাবে চাও সেটাও হতে পারে যে তোমরা হাতে করলে হাতে করে ছবি তুলে আমাকে পাঠালে, সেটাও হবে। ওকে, সো whichever the way you prefer, it is better or it is easy for you, কারণ এই যেটা হাতে অঙ্ক করা সেটা তো আর ওই খাতায় লিখে লিখে বা টাইপ করে করে তো হয় না, সুতরাং তোমরা হাতে লিখেও ছবি তুলে পাঠালে হবে, নো প্রবলেম, এনিথিং উইল ডু, বাট প্রেফারেবলি আমাকে যদি তোমরা ইমেলে দাও সেটাই সবচেয়ে ভালো হবে, কারণ ইমেলে দিলে আমার জন্য নামিয়ে নিতে খুব সহজ, কারণ আমার এই ডিভাইস থেকে আবার ল্যাপটপে নেওয়া আবার ল্যাপটপে রাখা। আচ্ছা, এখানে কি কথা আছে? সালাম, ওকে ওকে, নো প্রবলেম, it's all right, don't worry. Okay, so now if there is no further question, I want to finish class. স্যার পরীক্ষাটা তো শুধু বায়োস্ট্যাটিক্স এর উপরেই নাকি বান্না স্যারের গুলো? না, পুরোটাই বান্না যে যতটুকু পড়িয়েছে ওগুলো সহকারে আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট তোমাদের যতটুকু যেন পড়ানো হয়েছে ওইটুকুর উপরে যেন একটা হালকা আইডিয়া হয়ে যায়, যেহেতু স্ট্যাটিস্টিক্সটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য যে এই অঙ্কের হিসাবগুলো আমরা মেডিকেল কলেজে এসে আর পড়ি না বা পড়া হয় না, এই জন্য আমি একটু এমফাসিস দিয়েছি। এবং এই এমফাসিসের উপকারিতাটা তোমরা যেদিন ডাক্তার হবে, যখন এই হাসপাতালে যাবে, যখন দেখবে যে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে গেলে এটারই ব্যবহার আসছে বারবার, যে তোমাদেরকে টিচাররা হয়তো হাঁটতে চলতে ওয়ার্ডে রাউন্ড দিচ্ছে, সেখানে হয়তো জিজ্ঞেস করবে যে বলো দেখি এখন বাংলাদেশে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে কতজন রোগ ভুগছে, অথবা আজকে বা গতকালকে কত পার্সেন্ট লোক কোভিডে আক্রান্ত হয়েছে। এখন করোনা যেহেতু একটা বড় প্রবলেম, করোনার ব্যাপারটা আমরা সঙ্গে সঙ্গে খবর রাখছি, এটা একটা আমাদেরকে তো ভয় ধরিয়ে দিয়েছে, এটা নিয়ে আমরা রেগুলার খবর রাখছি, কিন্তু অন্যান্যগুলোর হয়তো আমরা ভুলেই গেছি, কিন্তু টিচাররা ঠিকই দেখা যাচ্ছে যে ওনারা সবকিছুরই খবর রাখেন, যারা খবর রাখেন তারা কিন্তু ক্লাসে এসে আবার এগুলো প্রশ্ন জিজ্ঞেস করেন। আচ্ছা বলতো আজকে এইরকম কোনো ইম্পর্টেন্ট গাইডলাইন পেয়েছো কিনা, যেটা খুব ভালো একটা গাইডলাইন, হয়তোবা আমরা শুধু করোনা নিয়ে চিন্তা করছি, এখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে,
এখন ডেঙ্গির কিন্তু প্রকোপ বেড়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। তাহলে যে ডেঙ্গির প্রকোপ বেড়ে যাবে, তাহলে ডেঙ্গি সম্পর্কেও কিছু না কিছু আমাদেরকে জানতে হবে। এইগুলো কিন্তু হাসপাতালে গেলে তুমি দেখবে যে ম্যান্ডেটরি, যে এর চিকিৎসা পদ্ধতি কোনটা রেকমেন্ডেড, কে কোথায় কি বলছে, স্ট্যান্ডার্ড লেভেলে আজকে কোথায় কি আলোচনা হচ্ছে, এইগুলো তোমার এই মানে বায়োস্ট্যাটিস্টিক্স এর নলেজ তখন দেখবে যে কতটা কাজে লাগে। যখন বলবে যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন নিয়ে একটা লোক ভর্তি হয়েছে, এটা তার সেকেন্ড অ্যাটাক, তখন টিচার হয়তো জিজ্ঞেস করে বসবে যে এর সার্ভাইভাল কত বছর, মিন সার্ভাইভাল কত, অথবা মিডিয়ান সার্ভাইভাল কত, দেখবে টিচাররা কিন্তু এগুলো বলে। সুতরাং তখন তোমরা বুঝতে পারবে যে কত কাজে লাগছে। সেই জন্য আমরা বায়োস্ট্যাটিস্টিক্স এর উপর একটু জোর দিচ্ছি। অন্যান্য সাবজেক্ট তো তোমাদের এখানে এমনি কমন, সেখানে মোটামুটি তোমরা আইডিয়া নিয়ে রাখতে পারলেই ভালো। ব্যাস, আমরা খুব বেশি প্রেসার দেব না, আমরা চাইবো যে অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো যেন তোমরা আইডিয়া নিয়ে নিতে পারো। সুতরাং প্রশ্ন সেরকম ভাবেই হবে, খুব যে কঠিন প্রশ্ন হয় তা না। আর কোনো কিছু স্যার বলো। স্যার পরীক্ষাটা স্যার শুক্রবারে হচ্ছে। পরীক্ষা আমি দেখি, এখনো ফাইনাল করিনি, আমি জানাবো। আমার মক প্রশ্ন চলছে তো, পরীক্ষার প্রশ্ন তো একটু এখান থেকে আলাদা হবে। সুতরাং আমি জাস্ট আরেকটু টাইম নিয়ে নিচ্ছি। হয়তোবা এই সপ্তাহে যদি পারি তো পারি, তা না হলে নেক্সট সপ্তাহে অবশ্যই শনি রবিবারের কোনো একটা দিনে হয়তোবা হয়ে যাবে, আশা রাখছি। দেখা যাক। তো ঠিক আছে, আজকে তাহলে রাখছি এখানেই। ওকে, আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।